এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 10ই জুলাই। এদিকে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, বললেন মির্জা ফখরুল। জানাবো, ফেব্রুয়ারিতে না হলে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। এবং সর্বশেষ জানাবো, গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10ই জুলাই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 10ই জুলাই। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 10ই জুলাই প্রকাশের সম্ভাবনা রয়েছে। সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার এর সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ফল তৈরির কাজ শেষ। আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেই দিনেই ফল প্রকাশ করা হবে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, বললেন মির্জা ফখরুল। 2026 সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। বিগত 15 বছর দেশে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে না হলে নির্বাচন দেওয়ার সম্ভাবনা কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, তিনি মূলত রাজনৈতিক অংশগ্রহণ এবং এনজিও নিয়ে গবেষণা করছেন। তার একটি উল্লেখযোগ্য গবেষণা হলো বাংলাদেশের রাজনৈতিক অংশগ্রহণ এবং এনজিও, যা জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশে প্রকাশিত হয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, আনুপাতিক নির্বাচন পদ্ধতি, বিতর্ক সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা দেখেছি জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থী জনতা, এদের সঙ্গে অনেক রাজনৈতিক দলগত বিভিন্ন পেশায় মানুষজন এবং শ্রমজীবী জনগণ যুক্ত হয়েছিল। এই আন্দোলনের মূল স্লোগান ছিল বৈষম্যের বিরোধিতা। যদিও বৈষম্যের বিরোধিতাটা শিক্ষার্থীদের কোটা সংস্কারের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এর মূল স্পিরিটটা এ দেশের সব শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবি হয়ে ওঠে। বিগত সময়ে যে রাজনৈতিক ব্যবস্থা জারি ছিল সেটাও বৈষম্য সৃষ্টিকারী ছিল। তবে গণঅভ্যুত্থানের পরে এদেশের সবার প্রত্যাশা ছিল আমাদের বাংলাদেশে বৈষম্যহীন সমাজের একটি ছবি সবার কাছে আস্তে আস্তে ভাসতে শুরু করবে। কিন্তু আমরা ক্রমান্বয়ে দেখতে পেলাম অভ্যুত্থানের পরপরই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু হলো, আমরা সেটার মধ্যে একটা বৈষম্যের রূপ দেখতে পেলাম। বিগত সময়ে সরকার যেভাবে দলীয়করণ করেছিল, আমরা দেখতে পেলাম অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর একইভাবে দলীয়করণ করা শুরু করলো। মানে যারা সরকারের স্টেক হোল্ডার, তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলো। সেটা বিএনপি, জামায়াত ও এনসিপি যাদের কথা বলেন না কেন। আমাদের যে নতুন বাংলাদেশের চিত্র, সেটার প্রত্যাশা ছিল, সেটা শুরুতেই বিনষ্ট করা হয়েছে। শুধু বিনষ্ট না, বাধাগ্রস্ত করা হয়েছে। সরকার গঠনের পর শুরুতেই তাদের যে কাজটা করা দরকার ছিল বলে আমি মনে করি, সেটা হলো দেশের মধ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য 1 নম্বর গুরুত্ব দেওয়া দরকার ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং এখনও করছে, যেটা মব ভায়োলেন্সের মাধ্যমে প্রথম হয়েছিল। মব ভায়োলেন্সে প্রথম দিকে খুব তীব্র মাত্রায় ছিল, আবার এখন দেখা যাচ্ছে সেটা সারা দেশে আবারও বেড়ে গেছে। সুতরাং আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম, সরকার তার অতি সামান্যই সফল করতে পেরেছে, যদিও তারা পাচার করা টাকা উদ্ধারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছে। দেশের মধ্যে রেমিট্যান্স আসার প্রবাহটা বেড়েছে, কিন্তু অর্থনীতির সম্ভাবনার জায়গাগুলো দুর্বল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বিনিয়োগ আশাটা একদম নেই বললে চলে। সাধারণ বাংলায় একটা কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। অন্তর্বর্তী সরকারের প্রধান দুর্বলতা হলো তাদের দেশ শাসন করার কোনো ধরনের অতীত অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা না থাকার কারণে তাদের শুরুটা ভালো হয়নি। শুরুতেই তারা একটা হোঁচট খেয়েছে। তারা যদি শুরুতে গণ অভ্যুত্থানটিকে বিপ্লব হিসেবে ব্যাখ্যা দিয়ে যাত্রা শুরু করতে, তাহলে ভালো হতো, কিন্তু তারা সেটা করেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস নিজেই ক্ষমতাকে অপব্যবহার করে নিজের সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন। যে কোনো সরকার প্রধানের কাছেই প্রথমত জনগণের আস্থা তৈরি হয়, কিন্তু তার প্রতি আস্থাটা জনগণের মধ্যে দেখা যাচ্ছে না। যে কারণে গণ অভ্যুত্থানের পরে সরকারের দায়িত্ব গ্রহণের
শুরুতে যে আস্থাটা ছিল সেটা সর্বনিম্নে পৌঁছে গেছে। শুধু তাই নয়, তারা পৃষ্ঠপোষকতায় যে জাতীয় নাগরিক পার্টি দলটা গঠিত হয়েছে সেই দলের লোকজনের নানান ধরনের দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। মানে যাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পিত হয়েছে তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এরপর রাষ্ট্রের প্রধান হিসেবে তারা নেতৃত্বে গুণাবলী যেটা থাকা দরকার সেটা আমরা ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি না। তার মধ্যে নেতৃত্বের গুণাবলী নেই বললেই চলে। এই কারণে তাকে মাঝে মধ্যে বলতে হয় তার কথা কেউ শুনতে চাচ্ছে না। কিন্তু জনগণ তো একজন সরকার প্রধানের কাছে সেটা প্রত্যাশা করে না। একজন সরকার প্রধান কি বলতে পারেন, আমার কথা কেউ শুনছেন না, এ ধরনের কথা কি বাইরে বলার মতো? কিন্তু তিনি তো সেটা বলেছেন প্রকাশ্যে। এ কারণে আমার কাছে মনে হয় এর সরকারের সফল না হওয়ার পেছনে তার নেতৃত্বে দুর্বলতা সবচেয়ে বড় কারণ। তিনি দায়িত্ব গ্রহণের পর শুরুতেই নেতাসুলভ নির্দেশনা দিতে পারেনি। ধরুন কোনো সরকারের মন্ত্রিসভায় 20 জন মানুষ দায়িত্বে আছেন, যে যাই বলুক চূড়ান্ত সিদ্ধান্ত তো প্রধান ব্যক্তিকেই দিতে হবে। ধরেন আসিফ নজরুল একটা কাজ করলেন, সেখানে কি সরকার প্রধান হিসেবে ইউনূস সাহেবের কোনো ভূমিকা থাকবে না? আসিফ নজরুলের কাজটা ঠিক হলে কিনা সেটা তদারকি করার দায়িত্ব পড়ে প্রধান উপদেষ্টার উপর। আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে একটা বিতর্ক চলছে। শেষ পর্যন্ত এ বিষয়ে সবাই একমত না হলেও পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে। আমার কাছে মনে হয় যখনই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করা হলে জটিলতার সৃষ্টি হবে। আনুপাতিক নির্বাচন পদ্ধতির দিকে যাওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেমন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আধিপত্যবাদী চরিত্র আছে সেটা কি এক নিমেষে ধ্বংস করা সম্ভব হবে? আমরা যতই বলি না কেন সেটা শীঘ্রই শেষ করা সম্ভব নয়, আর এটা পারা সম্ভবও নয়। সেজন্য বলছি বিএনপির মতো বড় দল কেন আনুপাতিক নির্বাচন পদ্ধতি মেনে নেবে? কারণ আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে গেলে তাদের যে আধিপত্য এবং তারা যেভাবে সরকার পরিচালনা করতে চায় এটা হলে তারা সেটা করতে পারবে না। তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হবে। আর আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে অনেক দলই ভোটের শতাংশ সংসদে আসার সুযোগ পাবে। এতে অনেক দল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইবে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে শুধু একটি সংখ্যাগরিষ্ঠ দল বিরোধী দল হবে, আর আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে নির্বাচন হলে 10টি দল বিরোধী দল হবে। এতগুলো দলকে মোকাবিলা করা সরকারি দলের কাছে বেশ চ্যালেঞ্জিং বিষয় হবে। আমি যেটা বুঝি, বড় দল হিসেবে কোনো দলের যে জায়গায় আধিপত্য খর্ব করে সেখানে তারা কোনো ধরনের ছাড় দেবে না। সেই কারণে আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। এখন যদি আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে সব দল ঐক্যমত্যে না পৌঁছায় সেক্ষেত্রে কী করণীয়? নির্বাচন পদ্ধতি নিয়ে ঐক্যমত না হলে পরিস্থিতি জটিল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা দেখি না। এ বিষয়ে সব দলের বুঝতে হবে, নতুবা সমাধানে আসা যাবে না। আর কোনো দলকে এটা নিয়ে বাধ্য করতে পারে? বিএনপির বিরুদ্ধে অন্য দলগুলো এই বিষয়ে কী বলছে সেটা বিএনপির সঙ্গে ম্যাটার করে না, কারণ বিএনপি হলো বড় দল। আবার বিএনপি যদি এটা না চায় তাহলে ঐক্যমত্য কমিশনের পক্ষে সেটা করা অসম্ভব, কারণ সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করা সম্ভব নয়। নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে পরিস্থিতি কী দাঁড়াতে পারে? ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় তারা কিন্তু শক্তিশালী অবস্থানে আছে। শুধু তো বিএনপি এর সময় নির্বাচন চাইছে না, অনেক দলই তো ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে। এমনকি সেনাবাহিনীও এর সময়ের মধ্যে নির্বাচন চায়। তবে জাতীয় নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায় তাহলে ডক্টর ইউনূসের প্রতি যে আস্থার জায়গা সেটা আরও দুর্বল হয়ে যাবে। সেই কারণে দেশের মধ্যে রাজনৈতিক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তারপর যদি নির্বাচন এপ্রিল বা জুনে নেওয়া হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের বিষয়টা প্রশ্নবিদ্ধ হবে। এর সময় এসএসসি পরীক্ষা হয়, জলবায়ুগত যে সময় তীব্র গরম থাকে, এরপর আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এটাও একটা বড় প্রশ্ন। তাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তেমন কিছু লাগে না, শুধু সদিচ্ছা থাকলেই সেটা সম্ভব। তবে কিছু আইন কানুনের তো সংস্কার থাকবে, যেমন নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে কারা থাকবে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু পুলিশ না, বিডিআর না সেনাবাহিনী থাকবে সেটার জন্য ক্লিয়ার ব্যাখ্যা দিতে হবে। আগে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বিষয়টা অন্তর্ভুক্ত ছিল। 2014 সালে আওয়ামী লীগ সরকার সেটা বাতিল করে দেয়। এখন কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব যুক্ত করতে হবে, নতুবা নির্বাচনকালীন ভায়োলেন্স নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।